ব্রিটিশরা যখন সিঙ্গাপুরকে ছেড়ে চলে যায়, তখন সিঙ্গাপুরের যে প্রধানমন্ত্রী সে মোটামুটি একটু বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায় যে সে কী করবে এই দেশটাকে নিয়ে। কারণ ব্রিটিশরা যখন এখানে ছিল তারা মোটামুটি ভালোই এখানে ইনভেস্ট করতো এবং তারা সবচেয়ে বড় যেটা ব্যাপার, তারা হচ্ছে যে সিকিউরিটি দিত এই সিঙ্গাপুরকে। পাশাপাশি তারা এখানে তাদের যে কর্মকাণ্ড ছিল তার কারণে এখানকার লোকাল মানুষ প্রচুর পরিমাণে চাকরি পেত, তাদের একটা ইনকাম সোর্স ছিল। কিন্তু ব্রিটিশরা যখন এখান থেকে চলে যায়, এরপরে দেখা গেলো যে তারা আর চাকরিরও একটা একটা সংকট দেখা দিল, প্লাস হচ্ছে যে তাদের সিকিউরিটির প্রবলেম দেখা দিল। ফলে প্রধানমন্ত্রী যিনি ছিলেন লি কুয়ান ইউ, তিনি বেসিক্যালি যে প্ল্যানটা করলেন যে এখানে একমাত্র একটা উপায় আছে, সেটা হলো যে ফরেন ইনভেস্টমেন্টকে এখানে অ্যাট্রাক্ট করা। তো সে মোটামুটি এই জিনিসটার উপরেই ফোকাস করলো যে ফরেন ইনভেস্টমেন্ট কীভাবে নিয়ে আসা যায়। ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য দুটো জিনিস আসলে এখানে প্রবলেমেটিক ছিল। এক হলো যে ট্যাক্স রেট। আপনি যদি বাইরে থেকে এখানে এসে হচ্ছে যে বিজনেস করতে চান, তাহলে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্স যখন হাই রেটে হয়, তখন বাইরের ইনভেস্টমেন্টগুলো কমে যায়, বাইরের মানুষ আসলে ইনভেস্ট করতে আগ্রহী হয়ে ওঠে না। ফলে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ যেটা করলেন যে ট্যাক্সটা একেবারেই বন্ধ করে দিলেন, ট্যাক্স রেট জিরো করে দিলেন। ইভেন তারা এরকম অফারও করলো সবাইকে যে বড় বড় কোম্পানি যদি কেউ এখানে এসে ইনভেস্ট করে এবং কাজের সুযোগ তৈরি করে লোকাল পিপলদের জন্য, তো তাদেরকে আগামী 5 বছর কোনো রকম ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স নিয়ে তাদের কোনো চিন্তারই দরকার নেই। সেকেন্ড যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে পেপার ওয়ার্কস ছিল প্রচুর। আপনি যদি বাইরে থেকে একটা কান্ট্রিতে গিয়ে হচ্ছে যে বিজনেস ডেভেলপ করতে চান, তো দেখবেন যে নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা আছে। প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এটার দিকেও একটু নজর দিলেন, দেওয়ার পরে বেসিক্যালি যেটা করলেন উনি যে পেপার ওয়ার্কটাকে সহজ করে দিলেন। এই জিনিসটা সহজ করার কারণে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসতে শুরু করলো এবং পরবর্তীতে দেখা গেল যে পৃথিবীতে যদি আপনি বিজনেস শুরু করতে চান অ্যাজ এ ফরেনার যে কোনো কান্ট্রিতে, সবচেয়ে সহজ দেশ হলো নিউজিল্যান্ড বর্তমানে, এবং সেকেন্ড পজিশনে আছে সিঙ্গাপুর। তার মানে যে কেউ চাইলে এখানে এসে বিজনেস ইজিলি শুরু করতে পারে, খুব বেশি ফর্মালিটি, আমলাতান্ত্রিক জটিলতা এগুলি ফেস করতে হবে না। তো এটা সলভ করতে গিয়ে উনি একটা জিনিস খেয়াল করলেন যে আসলে আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে যে ক্রাইম অ্যান্ড করাপশন। এই দুটো জিনিসকে আসলে কারেকশন করতে হবে, আদারওয়াইজ বাইরের ইনভেস্টমেন্ট যতই আসুক না কেন সেটার ফল আমরা আসলে পাবো না। কারণ করাপশন যদি রিমুভ করা না যায়, তাহলে বাইরের ইনভেস্টমেন্ট আসবে এবং এসে তারা হচ্ছে যে এই প্রবলেমগুলো যখন ফেস করবে, তারা ধীরে ধীরে ডিসকারেজ হবে, ফলে আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে না, এটা একটা সময় গিয়ে থেমে যেতে পারে। তো ক্রাইম অ্যান্ড করাপশন এই দুটোর উপরে নজর দেওয়া শুরু করলেন এই প্রধানমন্ত্রী। ক্রাইম বলতে ছোট ছোট ক্রাইমের উপরেও একটা বিশাল পরিমাণে ফাইনের ব্যবস্থা করলেন এবং এটা বেশ মানে স্ট্রিক্ট করে দিলেন। ইভেন আপনি এই যে বাইরে ধূমপান করা, ময়লা ফেলা যেখানে সেখানে, ইভেন রাস্তা পার হওয়ার মতো একটা নর্মাল বিষয়কেও এত স্ট্রিক্ট করা হয়েছে। এবং মজার ব্যাপার হলো কি, এখানে কোনো মানুষ নাই, কোনো গাড়ি ঘোড়াও নাই, বাট কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করছে না। এই যে দেখেন সামনে কিছু গাড়ি এসে দাঁড়ায় আছে, তারা চাইলে কিন্তু চলে যেতে পারে, কিন্তু তারা ট্রাফিক সিগন্যালের জন্য ওয়েট করতেছে। এই যে এখানে দেখেন রেড লাইট জ্বলে আছে, যার কারণে এরা কেউ যাচ্ছে না। ওরা যখন সিগন্যাল পাবে তখনই কেবল যাবে, রাস্তা পুরো ফাঁকাই থাক না কেন, এটা বিষয় না। সেকেন্ড বিষয় হলো যে করাপশন দূর করতে গিয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে যে প্রথমে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা আছে, এই সরকারি চাকরিজীবীদের মানে বেতন একেবারে বাড়াই দিচ্ছে, অনেক বাড়াই দিচ্ছে, প্রচুর পরিমাণে বাড়ায় দেওয়া হয়, যেন এত বেশি তাদের স্যালারি ব্যবস্থা করা হয়েছে যেন তাদের দুর্নীতি করার দরকার না পড়ে। ইভেন তাদের যে ইনক্রিমেন্ট এবং তাদের যে বোনাস এগুলি এবং এই পুরো স্যালারি সিস্টেমটাই পারফরমেন্স বেসড করা হয়েছে, যে যার পারফরমেন্স যত ভালো হবে সে তত বেশি স্যালারি পাবে, বোনাস পাবে, ইনক্রিমেন্ট পাবে। তো এরপরেও যদি কেউ দুর্নীতি করে, সেক্ষেত্রে ফাইনের ব্যবস্থা এবং শাস্তির ব্যবস্থা অনেক বেশি। এখন দেখা গেল যে একজন এমপ্লয়ির মাসিক স্যালারি হচ্ছে যে 1 লাখ টাকা বাংলাদেশি টাকায়।
কিন্তু সে যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং সে যদি কোনোভাবে ধরা পড়ে, দেখা গেল যে তার শাস্তি হিসেবে তাকে ফাইন দিতে হবে $1 কোটি। সিঙ্গাপুর ডলারে $1,00,000। সো $1,00,000 সমান বাংলাদেশি টাকা এখন প্রায় হচ্ছে যে $1 কোটি মতো। তো এটা একটা রিস্ক হয়ে যায়। তো যার কারণে এবং এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়, শুধু যে একটা রুলস করে রাখছে বিষয়টা এরকম না। এবং এই ইমপ্লিমেন্ট করার জন্য যেটা করতে হয়েছে, তাকে একটা স্বায়ত্তশাসিত পাওয়ারফুল দুদক তৈরি করা হয়েছে এখানে। সেটাকে বলা হয় প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। সিঙ্গাপুরে এটা খুব স্ট্রং। এবং সিঙ্গাপুরের যে দুদক আছে, দুর্নীতি দমন কমিশন আছে, এরা কমপ্লিটলি ফ্রি। এদের উপরে কারো কোনো এফেক্ট নেই। ফলে যেটা হচ্ছে যে ক্রাইম এবং করাপশন দুটো জিনিসকে এখান থেকে নির্মূল করার সুযোগ হয়েছে। এবং এই এত কিছুর আলটিমেট ফলাফল হলো যে আজকে সিঙ্গাপুর একটা দেশ এই রাতারাতি এমনি আসলে এই জায়গায় এসে পৌঁছায় না। এটার পিছনে একটা লং টার্ম একটা হচ্ছে যে প্ল্যান, প্রোগ্রাম, অ্যাক্টিভিটিস এবং সবচেয়ে বড় কথা হলো একটা মন মানসিকতা। সিঙ্গাপুরের মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য হলো এটা যে তারা অনেকজন লিডার পাইছে যার একটা ভালো মন মানসিকতা ছিল, যে চাইছিল যে আগামী 20-30 বছরের মধ্যে এই দেশটাকে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিতে এসে পরিণত করবে, এবং তা করছে। এবং এই ক্রাইম এবং করাপশন দূর করতে গিয়ে এশিয়ার সবচেয়ে বেস্ট কান্ট্রি এই প্যারামিটারে এই হলো সিঙ্গাপুর। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভবিষ্যতে আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। আজকের জন্য বিদায়। থ্যাংক ইউ।